আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তোমাদের প্রিয় উপন্যাস সঙ্গীন প্রেরণা শক্তি সূরা রাফা পর্ব ৩৬। বয়স্ক মহিলার এহেন কথায় চোয়াল ঝুলে পড়ল অরুর। মনে মনে ভাবল, আমি কি ঠিক শুনলাম নাকি জ্বরের ঘোরে আস্তাগফিরুল্লাহকে মাশাআল্লাহ শুনলাম। অরুর যখন বাইরে দাঁড়িয়ে এক মনে হিজিবিজি ভাবছিল, তখনই মহিলা দ্বিতীয়বার মুখ খুলে নিজেই আগ বাড়িয়ে বললেন, আসছি তাহলে মা, আগামী রোববার দেখা হবে। মহিলার কথায় আগামাথা বুঝতে না পেরেই আগতেই ঝড়পূর্বক হেসে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে অরুর সম্মতি পেয়ে মহিলাটি চলে গেলে পেছন থেকে রাজ এসে হিসিয়ে উঠে বলল, এ কী অবস্থা তোমার? একটু পরিপাটি হয়ে চলা যায় না? এমনিতেই অরুর মানসিক অবস্থা বিধ্বস্ত, তার উপর রাজের এমন অধিকার দেখিয়ে কথা বলার ব্যাপারটা মোটেই সহজ হলো না অরুর। মাথার মধ্যে অযাচিত রাগটা হুট করেই কুণ্ডলি পাকিয়ে উঠল কেন যেন। মুহূর্তেই মেজাজ হারালো অরু। রাজের দিকে তাকিয়ে দাঁত খিচে বলল, আমি কিভাবে চলবো না চলবো সেটা কি আপনি আমাকে শিখিয়ে দেবেন? কে হয় আপনার? দেখুন রাজ, অযথা গায়ে পড়া স্বভাব আমার একদম পছন্দ নয়। ছেলে মানুষের এত গদগদ ভাব মানায় না। অ্যাটলিস্ট আমার চোখে তো বিচ্ছিরি লাগে। অরুর কাট কাট কথাগুলো বোধহয় রাজের গা থেকে পিছলে চলে গেল। ও অরুর দিকে তাকিয়ে মারাত্মক হেসে বলল, কেমন ছেলে পছন্দ তোমার? আমি কি হতে পারি না তেমনটা? না, পারেন না। তার নখের যোগ্যতাও আপনার নেই। অ্যাটলিস্ট পুরুষ মানুষ হিসেবে তো নয়ই। ওরু ছুরির ফলার মতো ধারালো কথা শেষ হলে রাজ পুনরায় কিছু বলতে যাবে, তার আগে ভেতর থেকে ছুটে আসে অনু। এগিয়ে আসতে আসতে উদ্বিগ্ন সুরে বলে, কি ব্যাপার? কার সাথে তর্ক করছিস বাইরে দাঁড়িয়ে? মা শুনতে পাচ্ছে তো? অনু চলে আসতে অরু ভেতরে যেতে যেতে রাজকে উদ্দেশ্য করে বলল, রিডিকিউলাস। রাগে ফসফস করতে করতে সদর দরজা ঠেলে অরু ভেতরের রুমে 2 কদম দিয়েছে কি দেয়নি, তার আগেই গম্ভীর গলায় ডেকে ওঠেলেন আজমেরি শেখ, অরু দাঁড়াও। অরু ভয়ে ততষ্ট হয়ে আছে বহুক্ষণ আগে থেকেই, তবে এই মুহূর্তে মেজাজটাও বিগড়ে আছে ওর। তাই কোনোরূপ হ্যাপিটেস না করেই পেছন ঘুরে মায়ের দিকে চাইলো। আজমেরি শেখ মোটা থানের ছাই রঙা শাড়ি আর কালো রঙের চুড়ি হাতা ব্লাউজ পরে আছেন। চোখে তার মোটা ফ্রেমের চশমা। শাড়ির প্রত্যেকটা ভাঁজ অত্যন্ত সুনিপুণ ভাবে সেট করা, দেখে মনে হচ্ছে যেন কোনো টিভি সেটের সংবাদ পাঠিকা। অরুর চোখে অবশ্য এটা নতুন কিছু নয়। আজকাল মা প্রায়ই এভাবে পরিপাটি হয়ে অফিসে যান, নিজের মরচে পড়া অধিপত্যকে একটুখানি ঝালাই করে দিতে। সাইড ব্যাগটাকে শক্ত হাতে চেপে ধরে মাথা নিচু করে সে কখন থেকে দাঁড়িয়ে আছে অরু। আজমেরি শেখ ওর আগাগোড়া পরোক্ষ করে অস্পষ্ট আওয়াজে শোধালো, কোন ছেলের সাথে গিয়েছিলে? মায়ের কথায় অরু পিলে চমকে উঠল। নিজের সুপ্ত ভয়টাকে দূরে সরিয়ে মায়ের দিকে চোখ তুলে তাকিয়ে গলা আত্মবিশ্বাস নিয়ে অরু বলল, কি বলছো মা? কোনো ছেলের সাথে আবার যাব? আমি কাউকে চিনি না এইখানে। আজমেরি শেখ অরুর দিকে নিখুঁত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, 1 বছর অসুস্থ ছিলাম আমি, মারা যায়নি, তাতেই মিথ্যা কথা শিখে গেলে? অরুর না সূচক মাথা নাড়িয়ে বলে ওঠেন, মা বিশ্বাস করো। আজমেরি শেখ ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বললেন, রাজ খোঁজ নিয়েছে, তোমাদের ক্লাস থেকে কোনো গ্রুপ ক্যাম্পিংয়ে যায়নি। তাহলে গত 24 ঘন্টা কোথায় ছিলে তুমি? এখানেও রাজ। বিরক্ত লাগছে অরুর, তবুও মাথা নিচু করে গলা খাদে নামিয়ে অরু বলল, আসলে মা আমি অন্য গ্রুপ থাক। আজমেরি শেখ এবারও সহসা থামিয়ে দিলেন অরুকে। অতঃপর বললেন, আমি আর মিথ্যা অজুহাত শুনতে চাইছি না অরু, আর না আমার এসব চেঁচামেচি কৈফিয়ত দেওয়ার
নেওয়ার পছন্দ। আমি শুধু সময়ের কাজ সময়ে করতে পছন্দ করি। মায়ের রহস্য ঘেরা কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না অরু। তবে ওর মা যে 100-তে 100 পাক্কা খিলাড়ি সেটা অরু ভালো করেই জানে। কখন কোন চালে আটকে ফেলবে সেটা অরু কল্পনাতীতেও থাকে না। এবারও তাই হলো। আজমারি শেখ হঠাৎ করে অরুর সামনেই অনুকে ডেকে পাঠিয়ে বললেন, এখন এই মুহূর্তে অরুর পুরো ঘর তল্লাশি করে ওর কাছ থেকে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো নিয়ে নাও। আর হ্যাঁ, আজ থেকে অরুর সাথে সর্বক্ষণ থাকবে তুমি। আমি যদি ঘুণাক্ষরেও শুনেছি বোনের প্রতি দরদ দেখিয়ে আমাকে বোকা বানাচ্ছ, তাহলে তোমার ব্যবস্থাও আমি করব। নাও সার্চ হার। মায়ের কথায় অরু ফুপিয়ে কেঁদে ওঠে। আহত সুরে বলল, মা কি করছো? অনু একটু সাহস করে মাকে বলল, মা মাত্রই তো এলো, একটু ফ্রেশ হয়ে নিক, তারপর না হয়। আজমেরি শেখ থমথমে গলায় বললেন, ফ্রেশ হওয়ার অনেক সময়ই রয়েছে, আগে ওকে সার্চ করো। মায়ের কঠোর আদেশ অনু আর কিছু করার ছিল না। অজ্ঞাতই অরুর ব্যাগ হাতড়ে আইফোন 15 প্রো ম্যাক্স মোবাইলটা নিয়ে নিল অনু। যদিও মোবাইলটা বন্ধ ছিল, তবুও অনুর ও এবার ভেতরে ভেতরে সন্দেহের দানা প্রখর হয়। মনে মনে ভাবে, হুট করে এত দামি ফোন কোথায় পেল অরু? তাহলে কি মাই ঠিক? অরু খারাপ কোনো পথে পা বাড়িয়েছে। ফোনটা ছিনিয়ে নিয়ে গেলে অরু ব্যাগটাকে ফ্লোরে ছুঁড়ে মেরে হনহনিয়ে রুমে চলে যায়। অরু চরম কষ্ট পেয়েছে ভেবে অনু মায়ের দিকে তাকিয়ে অসহায় মুখে করে বলল, মা অরু তো ছোট, ভুল করতেই পারে, তাই বলে এত কঠোর হওয়া কি ঠিক হবে? অনুর কথায় আজমেরি শেখ বললেন, আপাতত যেটা বলছি সেটা করো, সময় হলে সব কিছু আমি নিজেই আবার আগের মতো করে দেব, কিন্তু এখন নয়। সারাদিন রুম আটকে মরার মতো পড়ে থাকলেও সন্ধ্যা হতে না হতেই অরুর একা থাকার শখ ঘুচিয়ে দিয়ে রুমে প্রবেশ করে অনু। অনুর অবশ্য কিছু করার নেই, মায়ের আদেশ আসতেই হতো। অনু আসতেই অরু মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। অনুর হাতে খাবারের থালা ও সেটাকে বেডসাইড টেবিলে রেখে দিয়ে নরম গলায় বলল, অরু খাবার এনেছি, খাবি আয়। অরু নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, খিদে নেই, নিয়ে যা। চারিদিক না খেয়ে সারা দিন না খেয়ে রুম আটকে পড়ে আছিস, তাও খিদে নেই? কি হয়েছে বলতো তোর? অনুর কথায় অরু শক্ত গলায় বলল, না নেই। আর কি হয়েছে? কি হয়েছে এই প্রশ্নটা করা বন্ধ করা পা। কি হবে আমার? অনুও এবার ঝাঁঝিয়ে উঠে বলল, কিছু না হলে মিথ্যা বলে কোথায় গিয়েছিলি? আর অত দামি ফোনই বা কোথায় পেলি? অরু এবার শোয়া থেকে উঠে অনুর মুখোমুখি হয়ে বসে কণ্ঠ দৃঢ়তা নিয়ে বলল, তোর কি মনে হয় আমি খারাপ মেয়ে? অরুর কথার পাছে অনু বলল, এখন আর মনে হওয়া না হওয়া দিয়ে কি যায় আসে? যা করার তা তো মা করে ফেলেছে। অনুর একটু কথার আছে অরুর হৃদয় কামড়ে উঠল। ওর পরনে এখনও কীর্তিকে কিনে দেওয়া সিল্কের পাজামা সেট, মাথার চুলগুলো এলোমেলোভাবে পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো, বুকের মধ্যে অজানা আতঙ্কের দল হাতুড়ি পেতা করছে খুব। তবু একটা শুষ্ক ঢোক গিলে বুকের মাঝে শ্বাস সঞ্চয় করে অরু শুধালো, কি করেছে মা? অনু দীর্ঘশ্বাস ছেড়ে জানায়, আগামী রোববার রাজ তার পরিবার সমেত তোকে দেখতে আসছে। আজকেই তো ওর মা এসে আমাদের মায়ের সাথে কথা বলে গেল। অনুর কথায় অরুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, দুনিয়া দুলে ওঠার মতোই আচমকা ঘুরে উঠল মাথাটা। ওরু ভেবেছিল মা ওর জন্য কোনো কঠিন শাস্তির ব্যবস্থা করেছে, হয়তোবা ভার্সিটিতে যেতে দেবে না, কিংবা নজরবন্দি করে রাখবে সারাক্ষণ। তাই বলে এমন কিছু ওরু কল্পনার ও বাইরে ছিল এটা। ওরু তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, অবিশ্বাসের সুরে অনুকে শুধালো, কি বলছিস আপা? এটা তুই থাকতে আমি কেন? অরুর কথায় অনু মেজাজ চেড়ে এলো। ও রুষ্ট কণ্ঠে বলল, আমি থাকতে মানে? তুই পত্রী সাহেবের কথা জানিস না? তাছাড়া রাজ তোকে পছন্দ করেছে, আমাকে নয়।
অনুর কথায় একটা অসহ্য যন্ত্রণা ছড়িয়ে পড়ল অরুর শরীরে রন্ধ্রে রন্ধ্রে। আকস্মাৎ ফ্লোরে ধপ করে বসে হুট করে কান্নায় ভেঙে পড়ল অরু। শরীরের ব্যথা, হৃদয়ের ব্যথা, মস্তিষ্কে এ এক রাস যন্ত্রণা, সব কিছু মিলে মিশে অরু এক করুণ অবস্থা। এই মুহূর্তে মেঝেতে বসে কাঁদতে কাঁদতে মনে মনে হাজারবার আহাজারি করতে করতে অরু বলল, তোকে আমি কি করে বোঝাই আপা? তোর যেমন প্রত্যয় সাহেব আছে, আমারও তো একজন আছে। সে আমার স্বামী জাহাঙ্গীর চৌধুরী। আমি বিবাহিত। আমার শরীর মন সব কিছু দখলদারি শুধুমাত্র তার। আমি তাকে মেনে নিয়েছি, তার ভালোবাসাকে গ্রহণ করেছি। তাহলে কিভাবে আমি অন্য একজন পুরুষের সামনে গিয়ে আইবুড়ো সেজে বসবো কি করে? এই কথা একটুখানি আজ ও জাহাঙ্গীরের কানে গেলে সব কিছু তছনছ করে ফেলবে সে, সেই সাথে আমাকেও কেটে টুকরো টুকরো করে ফেলবে। আমি এখন কি করব? কিভাবে সবাইকে বলবো যে আমি আমার সৎ ভাই জাহাঙ্গীরের বিয়ে করা বউ? অরু সেই কখন থেকে মেঝেতে বসে শব্দ করে কাঁদছে দেখে অন্য আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এত কাঁদছিস কেন অরু? দেখতেই তো আসছে বিয়ে তো আর হয়ে যাচ্ছে না। ভালোই ভালোই সবটা মিটে গেলে তবুই তুইও তো বেঁচে যাবি। মা আর তোকে সারাক্ষণ নজরদারিতে রাখবে না। কথাটা শেষ করে কমফর্টার গায়ে জড়িয়ে শুয়ে পড়ল অনু। অনুর মাত্র বলা কথাগুলো বারবার মস্তিষ্কে বাড়ি খাচ্ছে অরুর। দেখতেই তো আসছে বিয়ে তো আর হচ্ছে না। বিয়ে শব্দটা অসংখ্যবার প্রতিধ্বনিত হয়ে কানে এসে লাগছে অরুর। ওর তো বিয়ে হয়ে গিয়েছে, সেবার থাইল্যান্ডের সেই ধর্মীয় ও সামাজিক দুইভাবেই বিয়ে হয়েছে জাহাঙ্গীরের সঙ্গে। তাহলে এখন আর নতুন করে কিভাবে বিয়ে হবে? আর তাছাড়া চোখ দুটো বন্ধ করলে স্বামীরূপে ওই সুদর্শন মানবের মুখটা ছাড়া আর কিছুই তো কল্পনায় আসে না। মনে মনে হাজার কথা ভাবতে ভাবতে অরু চলে গেল টানা বারান্দায়। বাইরে ভারী বর্ষণ হচ্ছে, আকাশ বাতাস ছাপিয়ে মেঘ গলিয়ে বৃষ্টি নেমেছে ধরণীতে। বাতাসের টেপে বৃষ্টির ছাট এসে লাগছে অরুর চোখে মুখে। তবুও সেখানে হাঁটু মুড়ে বসে পড়ল উদাসীন বাড়িধারার পানে চেয়ে। ভাবতে লাগলো নিজের থেকে বয়সে গুনে গুনে 12 বছরের বড় সুদর্শন পুরুষটির কথা, যে ওর ব্যক্তিগত পুরুষ। কোনো দিন কি অরু কল্পনা করেছিল ওর সাথে এমনটা হবে? আমেরিকাতে কেউ ওর জন্য এভাবে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনবে? এরকম হুট করেই নিজের নামের পাশে মানুষটার টাইটেল এঁটে যাবে ভাবেনি, কল্পনাতেও ভাবেনি। কিন্তু ভবিতব্য এটাই ছিল। অরু মেনে নিয়েছে নিজের ডেস্টিনি। অবশ্য না মেনে কোথায় যাবে? কি নেই জাহাঙ্গীরের? সবচাইতে যেটা বেশি আছে সেটা অরুর প্রতি এক আকাশ সম আসক্তি। মানুষটার পাগলামি, আসক্তি, রাগ, বিরক্তি, একান্ত গোপনীয় চাহিদা সব কিছু অরুকে ঘিরেই। তাহলে অরু কিভাবে কৃত্তিকের মায়ায় না পড়ে থাকতো? অরুর কাছে কৃত্তিকের মায়ায় জড়ানোর প্রথম ধাপ ছিল ওদের বিয়ে। হয়তোবা বিয়ের পরে উপরওয়ালা প্রদত্ত এক ধরনের টান তৈরি হয়ে যায় হৃদয়ে। অরুর বারবার মনে হতে থাকে একটা মাত্রাতিরিক্ত সুদর্শন পুরুষ, আধুনিক ভাষায় বলতে গেলে হাজব্যান্ড, হ্যান্ডসাম, লম্বা চওড়া, গৌরবর্ণের, কথায় কথায় ভুরু কুঁচকানো লোকটা ওর স্বামী। এই কথাটা দিনের আলোয় মোটেই সত্য। অরু স্পষ্ট মনে আছে বিয়ের পরে সবার জোড়াজড়িতে স্বামীরূপী কীর্তিকে দু হাতে চুমু খাওয়ার কথা। তখন তো অরু হৃদমাঝারে ভীষণ টান অনুভব করেছিল। বিয়ের কথা মাথায় আসতেই অরু চলে গেল সেদিনের ভাবনায়, যেদিন নিজের সবটুকু কীর্তিকের নামে লিখে দিয়ে এসেছিল ও। জাহাঙ্গীর ওয়েডস অরু। ভাবতে ভাবতেই একচিলতে হাসি ফুটে উঠল অরুর ঠোঁটে। আজকের মতো সেদিন বৃষ্টি ছিল না। এশিয়ান দেশ হওয়াতে আমেরিকার মতো কনকনে শীতও ছিল না ব্যাংকক শহরে। তবে আবহাওয়াটা বেশ গুমোট ছিল। অনুর সাথে রাগ করে অরুর করা চরম বোকামির
ফলস্বরূপ ওর ওপর বেজায় চটেছিল কৃত্তিক। চোখে মুখে সে কি রাগ তার, যে রাগের কাছে প্রত্যেকটায় বাড়ি হার মেনে যায় অরু, সেবারও মেনেছিল। সকালবেলা ওকে আটকে রাখলেও বিকেলে এসে কোনোরূপ কথাবার্তা না বলেই টানতে টানতে অরুকে নিয়ে বাইরে বসায় কৃত্তিক। ওদের পেছনে খুব কাচুমাচু করে দাঁড়িয়েছিল এলিসা, অর্ণব আর সায়র। অরু কিছু বুঝে উঠতে না পেরে কাঁদতে কাঁদতে এলিসাকে বলল, কি ব্যাপার আপু, কোথায় নিয়ে যাচ্ছে উনি আমায়? এলিসা অরুকে আশ্বস্ত করে ওর কানের পেছনে চুল গুজে দিতে দিতে বলল, ইটস ওকে, আমরাও আসছি, ভয় পেও না, ও তোমাকে কিছু বলবে না। এলিসার কথার পাছে অরু আর কিছু বলার সুযোগ পেল না। তার আগেই বাইকে টান দেয় কৃত্তিক। আগতেই নিজেকে সামলানোর জন্য কৃত্তিকের জ্যাকেট টেনে ধরল অরু। কৃত্তিক সামনে ফোকাস করেই অরুকে ডেকে বলল, অরু তুই কি জানিস আজ তোর মায়ের অপারেশন? অরু হ্যাঁ সূচক মাথা নাড়লে কৃত্তিক পুনরায় বলল, তুই কি এটা জানিস আমি ডক্টরকে বলে তোর মায়ের সব ট্রিটমেন্ট বন্ধ করে রেখেছি? আমি না বলার আগ পর্যন্ত ওরা তোর মায়ের অপারেশন হাতও ছুবে না। কৃতিকের কথায় অরু মুখ থেকে যেন রক্ত সরে গেল। ও বাইকে বসেই স্তম্ভিত গলায় বলল, আপনি কি মজা করছেন? তো তোর কি মনে হয় আমি মজা করার মুডে আছি? অরু নাক ফুলিয়ে বলল, তাহলে এসব কথা কেন বলছেন? কৃত্তিক একটা পুরাতন গলির মাথায় বাইক থামিয়ে অরুর হাত ধরে বলল, বলছি চল।